আজ আমরা রাসায়নিক গণনা করব। রাসায়নিক গণনার এই চ্যাপ্টার থেকে আমাদের মূলত অঙ্ক করতে হয়। পরীক্ষায় অঙ্ক থাকে বেশি, কিন্তু অঙ্ক করার আগে কিছু বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সেগুলোর মধ্যে প্রথমত যেটা আছে সেটা রাসায়নিক সমীকরণ কী জিনিস। তোমরা সবাই জানো রাসায়নিক সমীকরণ কী জিনিস। সেটা চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতিকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। ওকে, চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে আমরা যদি প্রকাশ করে লিখে ফেলি তাহলে সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণের প্রথমত যারা অংশগ্রহণ করে তাকে আমরা বিক্রিয়ক পদার্থ বলি, আমরা সবাই জানি, ওই জন্য আমি এত ডিটেলসে আসছি না, দ্রুত চলে যাচ্ছি। আর যে পদার্থগুলো বিক্রিয়ার ফলে তৈরি হয় তাকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলি, বিক্রিয়া থেকে তৈরি হওয়া পদার্থ বলি। ওকে, উদাহরণ হিসাবে যদি আমরা বলি সেটা এরকম একটা পদার্থ যদি আমরা ধরি, যেটা N2 নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় N2+3H2 ইজ ইকুয়াল টু 2NH3। ঠিক আছে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে দুটো পদার্থ আছে, এই দুটো পদার্থকে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এই দুটো পদার্থ যারা বিক্রিয়া করছে এদের বিক্রিয়ক পদার্থ বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর যেটা তৈরি হচ্ছে এটাকে বিক্রিয়াজাত পদার্থ বলা হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এটা বিক্রিয়ক পদার্থ, এটা যারা যারা তৈরি হচ্ছে, এখানে একজন তৈরি হচ্ছে শুধু অ্যামোনিয়া, তো এটা বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। ঠিক আছে, এবার দেখো এই রকম রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কিছু জিনিসপত্র জানতে পারি। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া থাকলেই ওই রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কিছু জিনিসপত্র জানতে পারি। যেমন প্রথমত জানা যায় ওদের ওজন, ভর, ওজন সম্পর্কে জানতে পারি। দ্বিতীয়ত যেটা আছে ওদের আয়তন সম্পর্কে জানতে পারি একটা বিক্রিয়া দেয়া থাকলে। তৃতীয়ত হচ্ছে ওজন আয়তন দুটো সম্পর্কেই জানতে পারি, ওজন প্লাস আয়তন 1+2 এই দুটো সম্পর্কেই আমরা জানতে পারি। 3 নম্বর। ঠিক আছে, যেমন আমি এখানে যদি আলোচনা করি, এখানে নাইট্রোজেন N2 আছে, N2-র ওজন আমরা বলে দিতে পারবো হামেশাই, কারণ নাইট্রোজেনের সাধারণ আণবিক ভর হচ্ছে কত, নাইট্রোজেনের ক্ষেত্রে একটা একটা 14, একটা নাইট্রোজেনের তাহলে 14 দুগুণ 28, তার মানে এখানে বলতে পারবো আমরা 28 গ্রাম বিক্রিয়া করেছে। ঠিক আছে, হাইড্রোজেনের এক, দুটোর ক্ষেত্রে 2, তাহলে 3 দুগুণ 6, এখানে 6 গ্রাম। NH3-র ওইভাবে ধরো N2 তো এই প্রথম আছেই। ঠিক আছে, আর এখানে এন মানে 14 প্লাস H3 3 ইন্টু 1, এটা যত হবে তত। ঠিক আছে, এত গ্রাম। ইভেন আমরা আয়তন সম্পর্কে কী করে বলতে পারি, এটা 1 মোল। 1 মোল, এর আগে এটা মোল সংখ্যা হয়, এখানে কিছু নেই, মানে এটা 1 মোল। 1 মোল বিক্রিয়া করেছে, মানে সেক্ষেত্রে 1 মোল মানে কতটা, এসটিপিতে যদি চলে যায় ওটা 22.4 লিটার হবে। এটা 3 মোল মানে 3 ইন্টু 22.4 লিটার। এটা 2 মোল তৈরি হয়েছে মানে 2 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো বিক্রিয়া থেকে হামেশাই বুঝতে পারি, আর এইটা দিয়েই আমাদের অঙ্ক করতে হয় বলো। ওকে, এটা দিয়েই আমাদের অঙ্কগুলো করতে হয়। কি না, হয়তো এটার পরিমাণ বলে দিল, এটার পরিমাণ কতটা হবে, হয়তো বলে দিল এটা 7 গ্রাম নাইট্রোজেন আছে, সেখানে অ্যামোনিয়া কতটা তৈরি হবে। হামেশাই এখানে 28 থেকে এইটা তৈরি হচ্ছে, এই যেটা ক্যালকুলেশন করে 17 দুগুণ 34, 34 হবে মনে হচ্ছে। তো সেই 34 গ্রাম হচ্ছে কত, দেখো কতটা সোজা অঙ্কগুলো। 28 গ্রাম থেকে 34 গ্রাম হচ্ছে, তাহলে 7 গ্রাম থেকে কতটা হবে। ঠিক আছে, তো এইরকম প্রবলেমগুলোই অঙ্ক মূলত আমাদের দেয়, খুব সোজা সোজা। ঠিক আছে, তো সেই অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশ কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সব সময়। ঠিক আছে, অঙ্কগুলো করতে গেলে কয়েকটা জিনিস আমাদের করতে হবে, মনে রাখতে হবে। তার মধ্যে সেইগুলো আমি একটু লিখে ফেলি। দেখো, অঙ্ক করতে গেলে প্রথমেই তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। অবশ্যই যে সমীকরণ, যে সম্পর্কিত অঙ্ক দিয়েছে যে এটা থেকে এটা বিক্রিয়া করে এটা তৈরি হচ্ছে, তো এটা কতটা হবে, ওটা কতটা হবে, এইগুলোই তোমাদের বার করতে দেয়। যেমন এরকম 3টে দেওয়া হয়েছে এখানে, তো যে কোনো একটা মিসিং করে দিল বা দুটো মিসিং করে দিল, বার করে দাও। একটা বলে দিল, অন্যগুলো মিসিং করে দিল, বার করতে হবে। ঠিক আছে, তো সেইটা করতে গেলে যে জিনিসগুলো বিক্রিয়ক আর বিক্রিয়ক পদার্থের মধ্যে যে সমীকরণ হবে, সেই সমীকরণটা তো লিখতেই হবে। আর সেই
সমীকরণটার তোমাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই যদি সমতাযুক্ত সমীকরণ হতে হবে, সমতা ব্যালেন্স করে নিতে হবে, ঠিক আছে? তার মানে ব্যালেন্স করে নিতে হবে সমীকরণটা, ব্যালেন্স সমীকরণ হতে হবে, নইলে কিন্তু অঙ্ক জীবনও হবে না, ভুল হবে একদম। প্রথমেই তুমি সমীকরণ লিখলে সেটা ব্যালেন্স করা হয়নি মানে তোমার অঙ্ক ভুল আসবে, উত্তর আসবে না, ঠিক আছে? তার মানে তোমাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট যুক্ত সমতাযুক্ত সমীকরণ নিতে হবে। যে কোনো সমীকরণ নিলে কিন্তু অঙ্ক ভুল হবেই হবে, মাস্ট 100% ভুল হবে, ঠিক আছে? সমতাযুক্ত সমীকরণ নিতেই হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আমি যেটা এক্ষুনি করছিলাম ওই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে সমীকরণটা তোমাকে তো লিখে ফেলতে হবে, সমতাযুক্ত সমীকরণ। তারপরে তোমাকে যেটা লিখতে হবে যে এই যে যেমন এই তোমার এগুলো লিখে ফেললে কত গ্রাম বিক্রিয়া করছে, মানে ওজন ভিত্তিক জিনিসগুলো লিখলে তোমার যদি ওজন ভিত্তিক দরকার হয়, যদি আয়তন ভিত্তিক দরকার হয় তাহলে আয়তন ভিত্তিক লিখলে, যেমন মোল সংখ্যা লিখলেই তোমার আয়তন ভিত্তিক হয়ে যাবে, এটা 1 মোল নিচে লিখে নিলে 1 মোল যদি আয়তন ভিত্তিক দরকার হয়, এটা 3 মোল, এটা 2 মোল, ঠিক আছে? এরকম লিখে নিলে নিচে, তার মানে প্রত্যেকটা সমীকরণের যে বিক্রিয়কগুলো আছে তাদের নিচে সবগুলো লিখে ফেলতে হবে, ঠিক আছে? 2 নম্বর। এবার আয়তন হিসাবে হলে আয়তন লিখবে, যদি মিক্স হয় মিক্স লিখতেও পারো একেবারে, কোনো অসুবিধা নেই। যেমন এখানে এত গ্রাম দেওয়া আছে, এখানে তৈরি করতে বলেছে কত লিটার হবে, তাহলে তুমি কি করলে 28 গ্রামের সঙ্গে এখানে কত 2 × 22.4 লিটার, 2 মোল মানে 2 × 22.4 লিটার। সেই রকম নিচে তোমার যে জিনিসগুলো দরকার সেগুলো তুমি যেগুলো জানো সেইগুলো লিখে ফেলো। তো অনেকগুলো তো আমরা জানি, অনেকগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র যে জিনিসটা দরকার, যেটা দেয়া আছে আর যেটা বার করতে হবে, সেই দুটো জিনিসই লিখে ফেললেই আমাদের যথেষ্ট, ঠিক আছে? তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর যে জিনিসটা আছে সেই জিনিস, এই সরি 2 নম্বর গেল। 3 নম্বরের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হলো ওই যে জিনিসগুলো আমি লিখে ফেলেছি তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা করে নেবো। এমনি সরল সম্পর্ক সবসময়, যেমন এক্ষুনি আমি বলছিলাম 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে তোমার এখানে 34 গ্রাম বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, এটাই সম্পর্ক, এটাই ঐকিক নিয়মের সম্পর্ক। এবার এটা এত হলে ওটা কত হবে, বা এটা কত, এটা করতে গেলে এটা কতটা দরকার, ঠিক আছে? এই যে সম্পর্কটা আমাদের করে নিতে হবে। তারপরে যে জিনিসটা আছে আমাদের প্রায় কাজে লাগে সেটা হচ্ছে এই মূল সংখ্যা সম্পর্কিত ব্যাপার স্যাপারগুলো, এই আণবিক গুরুত্ব, বাষ্প এই এর আগে যেটা করেছিলাম প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, বা আণবিক গুরুত্বর সঙ্গে বাষ্প ঘনত্বর সম্পর্ক, এইগুলো মনে রাখতে হবে, কারণ মাঝে মাঝেই সরাসরি তোমার এইখানে যে এগুলো আছে সরাসরি না দিয়ে ওই সব জিনিসের মধ্যেও দিতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস তোমাকে মাথায় খুব ভালো করে রাখতে হবে, এসটিপির ক্ষেত্রে বিশেষ করে এটা খুব সমস্যায় হয়ে যায়। এসটিপির ক্ষেত্রে আমি লিখে ফেলি, দেখো এখানে আমি লিখে দিয়েছি, এটা মূলত তোমার যখন ওজন, আয়তন, মোল সংখ্যা বা অণুর সংখ্যা এইরকম মিক্স অঙ্ক দেবে, একটার সঙ্গে আরেকটা মিক্স, তখন এই সমীকরণটাই তোমার খুব কাজে লাগবে। এই যে সম্পর্কটা দিয়েছি এই সম্পর্কটাই তোমার প্রচণ্ড কাজে লাগবে। সেক্ষেত্রে কি বলতে চাইছি আমি এখানে, 1 মোল, 1 মোল মানে আমরা জানি যে তার আণবিক ভরের সমানকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে যে পরিমাণটা হবে সেটাই হচ্ছে 1 মোল। তো সেটাই দেখো, 1 মোল মানে আণবিক ভরের সমান এর ভর, ঠিক আছে? গ্যাসের ভর মানে m গ্রাম, 1 মোল মানে m মানে আণবিক ভর, ওকে? এরপরে কি হলো, এটা ইজ ইকুয়াল টু 22.4 লিটার, ওকে? 22.4 লিটার হয়ে তার, আর এটার সমানই 6.023 × 10⁻23 সংখ্যক অণু। 1 মোলে অণুর সংখ্যা এতটা হয়, 6.023 × 10⁻23 সংখ্যক অণু, অণুর ভর আর কি, ঠিক আছে? এবার এখান থেকে এক্ষেত্রে কি হয় না, অনেক সময় দেখা গেল যে তোমার দিয়ে দিচ্ছে মোল সংখ্যাটা, আয়তন নির্ণয় করতে হবে আমাদের, এই ব্যাপার 1 মোল হলে এত, 10 মোল হলে এত, এত লিটার, ঠিক আছে? মোল সংখ্যা আছে আমার এখানেই, দেখো প্রত্যেকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা, সেই মোল সংখ্যা ওরা বিক্রিয়া করে, যেমন এখানে হাইড্রোজেন নাইট্রোজেন 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল তৈরি হলো, 2 দিয়ে যেহেতু গুণ আছে। এবার তোমাকে বলে দিল যে এখানে কটা অণুর সংখ্যা তৈরি হচ্ছে, যদি তৈরি করতে যায় যে এখানে কটা হাইড্রোজেন অণু বিক্রিয়া করছে, তুমি জানো মোল, অণুর সংখ্যা জানো না, কিন্তু হামেশাই তুমি বুঝতে পারছো এখানে 3 মোল আর 1 মোল মানে এত সংখ্যক, তাহলে 3 মোল মানে তাহলে 3 × এত সংখ্যক হবে,
অণুর সংখ্যা, বা অণুর সংখ্যা এতটা তৈরি করতে কত মোল লাগবে, সেক্ষেত্রেও তুমি বুঝতে পারবে এই সম্পর্ক থেকে যে এত সংখ্যক অণু 1 মোল, তাহলে অত সংখ্যক হলে এত মোল। বা এটার সঙ্গে এটার সম্পর্ক দিয়ে দিল, যে কোনোটার সঙ্গে। এটা শুধু এই জায়গার ক্ষেত্রে না, এটা অনেক জায়গায় কাজে লাগে। এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। 1 মোল ইজ ইকুয়াল টু এম গ্রাম, এম মানে আণবিক ভর, আর ইজ ইকুয়াল টু 22.4 লিটার। এটা এসটিপিতে কিন্তু, হ্যাঁ, এই লাস্টের দিকে যে দুটো চলে আসছে এই দুটো কিন্তু এসটিপিতে। এই দুটো কিন্তু কখনোই, এই দুটো তো সবসময় একই জিনিস, কিন্তু এই দুটো কিন্তু এসটিপির ক্ষেত্রে সত্য, অন্য ক্ষেত্রে নয় কিন্তু, হ্যাঁ। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রেই সত্য, অন্য ক্ষেত্রে নয়। ওকে, এবার আমাদের মূল অঙ্কে আমি দুই একটা উদাহরণ দিই। আমি তো বলে দিলাম কোন কোন জিনিসগুলো আছে, বিষয়গুলো, তো আমি দুই একটা উদাহরণ দিই। একটা সিম্পল উদাহরণ দিয়ে শুরু করি। দেখো, প্রথমে যেটা আছে একদম সোজা, 48 গ্রাম অক্সিজেন তৈরি করতে গেলে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার, অঙ্কটা করতে হবে। তো এই অঙ্ক করতে গেলে তোমার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে এই পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত করার সমীকরণ দরকার, ব্যালেন্সযুক্ত সমীকরণ। পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে দিলে সাধারণত সেখান থেকে অক্সিজেন তৈরি হয়। তো আমি সেটা করি। তাহলে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন প্রস্তুত করতে গেলে সেই সমীকরণটা আমি লিখে ফেলি। দেখো, আমি সমীকরণ লিখে ফেলেছি, কিন্তু সমীকরণটা এমন লিখেছি, KClO3 কে তাপ দিলে KCl হবে আর অক্সিজেন হবে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড KClO3 কে তাপ দিলে। বিষয় হচ্ছে এখানে যেভাবে লিখেছি কোনো মতো এখানে ব্যালেন্স হয়নি। এখানে 3 আছে অক্সিজেনে, তাই এখানে 3 দিয়ে গুণ করে দিলাম, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, আর টোটালি এখানে হবে 2। ঠিক আছে, এই হয়ে গেল ব্যালেন্স। ব্যালেন্স না হলে কিন্তু অঙ্ক হবেই না। আমি বারবার বলছি, ব্যালেন্স না হলে কিন্তু অঙ্ক জিরো হয়ে যাবে। ঠিক আছে, ব্যালেন্স অবশ্যই দরকার সমীকরণে। ওকে, এবার এখান থেকে আমরা কি করব, আমরা প্রথম নিচে পরিমাণ মোল সংখ্যা আমার যেটা দরকার সেটা লিখে নেব। ঠিক আছে, তা আমার এখানে গ্রাম দরকার, পরিমাণ দরকার, ওজনটা দরকার, কারণ ওজনের সঙ্গে ওজন সম্পর্ক করতে দিয়েছে আমার এখানে। হ্যাঁ, তাহলে ওজনটা দরকার। তো আমি ওজন, দেখো আমরা তিনজনেরই বার করতে পারি, অথবা আমাদের যে কটা প্রয়োজন জাস্ট সেই কটাই বার করতে পারি। ওকে, তাই এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে দরকার কোনটা, এইটা দেয়া আছে আর এটা দরকার, তা এই দুটোই করলাম, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই এটার আমরা পরিমাণ আর লিখলাম না। লিখলেও ক্ষতি নেই, তবে লিখে এখানে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখানে করার ক্ষেত্রে আমি যেটা দেখি, প্রথমেই আমরা এটা যেহেতু দরকার, এটার ক্ষেত্রে আমি এবার করে নেওয়ার চেষ্টা করি। দেখো 2 আছে প্রথম, তাহলে 2 দিয়ে তো গুণ করতেই হবে, একদম গুণ থাকবে জেনারেলে। পটাশিয়াম, তার তোমার আণবিক ভর কত, 39। সব আণবিক ভরগুলো এইভাবে লিখে যেতে হবে। ক্লোরিন কত, 35.5। দেখো কিভাবে টোটাল হচ্ছে একটা বড় মৌলের ক্ষেত্রে। তারপরে কি আছে, তারপরে প্লাস, ক্লোরিনের পরে আরও একজন প্লাস আছে, সেটা হচ্ছে অক্সিজেন 3টে, তার মানে 3 গুণ অক্সিজেন মানে 16, এই 3 গুণ 32, এই 3 গুণ 16। ওকে, এই হয়ে গেল আমাদের 2KClO3। 2 তো এই আছে, কে তো এটা 39, Cl 35.5, আর O3 অক্সিজেনের এটা। ঠিক আছে, তাহলে এত গ্রাম, এবং এটাকে ক্যালকুলেশন করলে যেটা দেখা যাবে 39, 48 মিলে 245 গ্রাম। একদম পুরো ফুলফিল ক্যালকুলেশন করার পরে দেখা যাবে এটা 245 গ্রাম হচ্ছে। এখানে কত হবে, এখানে 3 তো আছেই, কোন এটা তোমার 16 আর 2 গুণ দুটো আছে, তার মানে এটা 96 গ্রাম। 96 গ্রাম। তাহলে সম্পর্কটা বুঝতে পারছো, এইটার সঙ্গে এটার সম্পর্ক একদম ঐকিক নিয়মের সম্পর্ক। কি না, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়। ওকে, আমার এটা যদি দরকার হতো, এটা যদি বলে দিত, তাহলে এটাই করতাম। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে 96 গ্রাম অক্সিজেন দরকার হয়। উল্টোভাবে বললে আমাদের দরকার তো অক্সিজেনটা দিয়ে দিছে, বার করতে হবে যেটা সেটাই উল্টো সাইডে রেখে দেয়। তাহলে আমাদের যে এমন গাণিতিক ভাষার সমস্যায় আমরা করে ফেলেছি অনেক সময়, 48 গ্রাম থেকে এইটা কতটা উৎপন্ন হয়। গাণিতিক ভাষায় সমস্যা প্রকাশ করলে সেই KClO3 এটা,
এত গ্রাম, অক্সিজেন এত গ্রাম। অক্সিজেন এত গ্রাম হলে এটা কত গ্রাম হবে এটাই আমাদের বার করতে হবে। যেমনভাবে আমরা বার করতে পারি, ঐকিক নিয়ম করে বার করতে পারি একদম সিম্পলি। তাই ঐকিক নিয়ম করেই বার করি, দেখি আমি এখানে কি সেটা 96 গ্রাম অক্সিজেন থেকে একটু লিখে বলি, দেখো সরি একটু ভুল হলো। 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 দরকার 245 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড দরকার 245 গ্রাম। তো কি 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম ক্লোরাইড দরকার কতটা হবে, 245/96 গ্রাম। ওকে, তারপরে কি হলো না, আমার কত গ্রাম থেকে 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 প্রয়োজন কতটা না, 245 × 48/96 গ্রাম। কাটাকাটি করলাম, এটা 2 হবে, তাহলে 2 দিয়ে ওকে ভাগ করলে 44 হলে হচ্ছে 21, 22.5 মানে 122.5, ঠিক আছে, মনে হচ্ছে এটাই 122.5 এত গ্রাম। এই হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, এই অঙ্কের ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় আমাকে এইটা বার করতে দিল যে এত গ্রাম এটা আছে, এত এইটা কতটা হবে, তখন সম্পর্কটা এর আর এর হবে, তখন এরই আমি আণবিক গুরুত্ব বার করে নেব কতটা সেটা, না এ 39, 2 × 39 প্লাস 35.5 যা হবে সেটাই তার মধ্যে সম্পর্ক করব। এবার এখানেই আমাকে আয়তন মাত্রিক দিতে পারে যে, ঠিক আছে, তবুও আয়তন মাত্রিকটা মূলত গ্যাসের ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে তাই বেশি। এত গ্রাম থেকে কত আয়তন এটা তৈরি হবে এরকম দিতে পারে, যে এটা সামথিং ডবল দিয়ে দিল, ধরো 245 মানে 490 গ্রাম থেকে এটা কত আয়তন তৈরি হবে সেরকম দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে পারি বলো তো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এটা 245 গ্রাম থেকে এটা কতটা তৈরি হচ্ছে বলো তো, 3 মোল। 3 মোল, তাহলে 3 মোল মানে কত আয়তন, 3 মোল মানে সেটা হচ্ছে 3 × 22.4 লিটার। এসটিপিতে কিন্তু এটা কিন্তু অবশ্যই তখন 3 × 22.4 লিটার। এবার এটা 490তে কত হবে একক ঐকিক নিয়মে করে ফেলবো, ঠিক আছে। ইভেন অনুসংখ্যা দিতে পারে যে এত গ্রামে অনুসংখ্যা কত হবে, যেহেতু ও এটা একটা ভুল করেছি, সেটা হচ্ছে ওকে ওকে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, এত গ্রাম বিক্রিয়া করে তাই এটাই তৈরি হচ্ছে। ঠিক একই রকমভাবে তোমার অনুসংখ্যাও দিতে পারে যে এত গ্রাম বিক্রিয়া করে এখানে অনুসংখ্যা কত হচ্ছে, এর সঙ্গে এটা 3 মোল আছে, তার মানে 3 × 10⁻⁴ এতটা, ঠিক আছে। সেক্ষেত্রে অনুসংখ্যা দিয়েও সম্পর্ক হয়ে যেতে পারে, মানে 245 গ্রামের সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 × 10⁻⁶ এত সংখ্যক সমান হবে। এবার সেক্ষেত্রে তুমি ওই নিয়ম করে ফেলবে সম্পর্কটা, ঠিক আছে। এইভাবে হয়। আরও দু একটা উদাহরণ দিয়ে একটু আরও একটু কঠিন কঠিন মতো যায় একটু, দেখো এখানে দিয়ে দিয়েছে একটা অঙ্ক দিয়েছে, 12 গ্রাম কার্বনকে অতিরিক্ত পরিমাণ অক্সিজেনে পোড়াতে যে পরিমাণ পোড়ালে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কত পরিমাণ CO2, এই তোমার CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। দেখো এখানে দুটো বিক্রিয়ার সঙ্গে কানেক্টেড, দুটো বিক্রিয়া দিয়েছে। একটা হচ্ছে কার্বন অক্সিজেনে পোড়াতে হবে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর একটা হচ্ছে তোমার ক্যালসিয়াম তোমার কার্বনেটের সঙ্গে যদি HCl বিক্রিয়া করো সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, তো বিষয় হচ্ছে বলছে 12 গ্রাম থেকে যতটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সেই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটা CaCO3 লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা চাই যে কার্বন ডাইঅক্সাইড প্রথম ক্ষেত্রে থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড কতটা উৎপন্ন হচ্ছে সেটা বার করে নিতে পারি, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে গেলে দ্বিতীয় ক্ষেত্রে ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থেকে CaCO3 দরকার, আমরা বার করে নেব, ঠিক আছে, দুটো বিক্রিয়া থেকে। তাহলে প্রথম বিক্রিয়াটা আমি লিখে ফেলি, যে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যদি করাও তাহলে C+O2 = CO2, এই হচ্ছে বিক্রিয়াটা, একদম ব্যালেন্স সমীকরণ। তাহলে এটার ক্ষেত্রে দেখো 12 গ্রাম কত হবে,
সি মানে 12 কার্বনের, আর তৈরি হবে কতটা, সি মানে 12 প্লাস 2 × 16 এত গ্রাম, মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম। ঠিক আছে, তার মানে এখান থেকে পেয়েই গেছি আমি একদম বিষয়টা, যে 12 গ্রাম থেকে 44 গ্রাম উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এটা 12 না করে 6 করলে বেটার হবে মনে হচ্ছে। তাহলে 12 গ্রাম থেকে 12 গ্রাম সি থেকে CO2 হয় কত, 44 গ্রাম। তাহলে 6 গ্রাম সি থেকে সিকে পোড়ালে CO2 কতটা হবে, 44/2 হয়ে যাচ্ছে, দেখো 44/2 গ্রাম CO2, দ্যাট মিন্স 22 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, 22 গ্রাম। ওকে, তাহলে CO2-র পরিমাণ কতটা, 22 গ্রাম। এবার একে যদি তোমার এই 22 গ্রাম যদি CO2 উৎপন্ন করতে হয় HCl দিয়ে CaCO3-তে ক্যালসিয়াম কার্বনেটে, তাহলে দেখা যায় কতটা ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তা ওই বিক্রিয়াটা আমাদের আগে দরকার। তাহলে সেই বিক্রিয়াটা কত, CaCO3 প্লাস HCl, দুটো একই টাইপের হয়ে গেল, আমি খেয়াল করলাম না, এটাও একই রকম ছিল, সব ওজন ভিত্তিক হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আয়তন ভিত্তিকের পরেরটাই করবো। ওকে, তো CaCO3 প্লাস HCl এটাকে বিক্রিয়া করালে যেটা হয় সেটা হচ্ছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, এবার ব্যালেন্স আছে কি না দেখি, না ক্লোরিন দুটো, না ব্যালেন্স নেই, ক্লোরিনের ব্যালেন্স, ওকে সব হাইড্রোজেন ঠিক আছে, অক্সিজেন তিনটে, দুটো তিনটে, ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক, ক্যালসিয়াম ঠিক আছে। এই হলো ব্যালেন্স, ব্যালেন্স তো আমাদের করতেই হবে। এবার আমি যদি এদের করে ফেলি, যে পরিমাণটা সব লিখে ফেলি, আমার কার সঙ্গে কার সম্পর্ক, না এটার সঙ্গে এটার সঙ্গে এটার সম্পর্ক। ওকে, তাহলে এই জায়গায় যে বিক্রিয়া অনুযায়ী যেভাবে দিয়ে দিচ্ছে সেই অনুযায়ী আমাদের ক্যালসিয়ামের তোমার হচ্ছে 40, তাহলে 40 প্লাস সি কত, সি হচ্ছে এক্ষুনি বলছিলাম 12, আর অক্সিজেন তো 16, তিনটে 16 এত গ্রাম, দ্যাট মিন্স কত হবে, এটাকে ক্যালকুলেশন করলে 12 48 60, ও 100 গ্রাম, ভেরি গুড, 100 গ্রাম হলো। এবার সেটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত, আমি এক্ষুনি দেখলাম কার্বন ডাইঅক্সাইড 44 হবে, এক্ষুনি ছিল 44 গ্রাম একেবারে। ঠিক আছে, তার মানে কি 44 গ্রাম CO2 তৈরি করতে, সম্পর্কটা দেখো, 44 গ্রাম CO2 তৈরি করতে CaCO3 দরকার কতটা যেন, 100 গ্রাম, 40 গ্রাম হলে। তাহলে 22 গ্রাম হলে কতটা হবে, 1 গ্রাম হলে কত, 100/44 গ্রাম, 22 গ্রাম হলে 100/44 ইন্টু 22, কাটাকাটি করো 2, মানে 50 গ্রাম। কতটা ক্যালসিয়াম ক্লোরাইড প্রয়োজন, এই ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, সেটা হচ্ছে 50 গ্রাম। অ্যান্সার হয়ে গেল। দুটো মিক্স করেও দিতে পারে এরকম। এবার আমি এখানে মূলত সব ওজন ভিত্তিক হয়ে গেল, এবার আমরা একটু ওজন আয়তন ভিত্তিক মিক্স করি। এখানে অঙ্কটা দেখো, লোহিতত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে 11.2 লিটার হাইড্রোজেন তৈরি করতে কত আয়রনের দরকার। ওকে, আর দ্বিতীয়টা আছে 9 গ্রাম স্টিম তৈরি করতে, তো স্টিম থাকলে যদি বিক্রিয়া করে তাহলে কত সংখ্যক হাইড্রোজেন অণু তৈরি হবে। ওকে, তো সবার আগে আমার সূত্রটা, আগে যে সমীকরণ আছে সমীকরণ সেটা লিখে ফেলি। সেটা হচ্ছে আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করব, H2O তৈরি হবে কি, তৈরি হবে হচ্ছে Fe3O4 প্লাস H2। এবার আমরা মোটে হয়ে নেই, আয়রন তো তিনটে, তার মানে এখানে তো 3 দিতেই হবে, আর 3 এখানে যেই দিয়ে দিলাম আয়রন গেল, কিন্তু অক্সিজেন 4টে আছে, তার মানে 4 দিয়ে হাইড্রোজেনের সমতা বিধান করতে গেলে এখানে 4 হবে।
এই হয়ে গেল ব্যালেন্স। ব্যালেন্স না করলে কোনো কথাই হবে না, ব্যালেন্স না করলে কোনো কথাই হবে না। ওকে, এবার আমরা চলে আসি, আমার প্রথমটার দরকার আয়রনের সঙ্গে সম্পর্ক কার, হাইড্রোজেনের, আয়রনের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্ক। ঠিক আছে, তো আয়রনের সঙ্গে হাইড্রোজেনের সম্পর্কটা যদি আমি লিখে ফেলি অলরেডি, তাহলে আয়রনের তিনটে, আয়রন কত বলো তো, এমনি 56, আমার কত গ্রাম দরকার হয়তো, তো গ্রামে যদি হয় তাহলে আমি গ্রামেই করব প্রথম। তাহলে আয়রন হচ্ছে 56, তাহলে 3 ইন্টু 56 কত হবে সেটা, 3 ইন্টু 56 মিনস হচ্ছে 168 এত গ্রাম। ঠিক আছে, এত গ্রামের সঙ্গে এখানে কত, 4 মোল, তাই না? আমার আয়তনের সম্পর্ক করতে হবে, 4 মোল, অবশ্যই এসটিপিতে, সরি এটা কিন্তু এসটিপিতে, হ্যাঁ অঙ্কটা পুরোটাই এসটিপিতে, এসটিপিতে, হ্যাঁ অঙ্কটা কিন্তু এসটিপি না হলে করা সম্ভব না, অন্য ক্ষেত্রে হবে, কিন্তু এসটিপি যদি না বলে দেওয়া হয় এদের সঙ্গে আমি সম্পর্ক, এই যে সম্পর্ক যাচ্ছে 4 মোল, কারণে এসটিপিতে 4 মোল মানে 1 মোল মানে 22.4 লিটার, মানে এটা 4 ইন্টু 22.4 লিটার, 4 ইন্টু 22.4 লিটার। ওকে, এটা এসটিপি না হলে এই যে 22.4 লিটার লিখলাম 1 মোল, এটা কিন্তু লেখা যাবে না, ওই জন্য অঙ্কটা কিন্তু এসটিপিতে হবে। ওকে, তো ঠিক একই রকমভাবে এবার আমি যদি করে দেই, আমাকে কি বলেছে, এটা এসটিপিতে, কিন্তু এসটিপি, এসটিপিতে দেখো আমি লিখে ফেলি, এসটিপিতে তোমার এত লিটার, তার মানে 4 ইন্টু 22.4 লিটার H2 তৈরি করতে এফি কতটা দরকার, এফি দরকার ইজ ইকাল টু 168 গ্রাম। ঠিক আছে, ঠিক এসটিপিতে কতটা, 1 লিটার হাইড্রোজেন তৈরি করতে এফি দরকার ঐকিক নিয়মে 168/4 এত গ্রাম। এসটিপিতে কত, 11.2 লিটার আমার অঙ্কে ছিল হাইড্রোজেন তৈরি করতে, মানে এই সম্পর্কটাই মেইন, ইজ ইকাল টু কত, 168 গুণ 11.2 ডিভাইডেড বাই 4 ইন্টু 22.4 এত গ্রাম, কাটাকাটি করো, এখানে 2 হবে, 2 দিয়ে কাটো, 16 মানে হচ্ছে 8, 4, 84, একে 4 দিয়েই কেটে যাবে, 4 দিয়ে যদি কাটো, 2, 1, 21 গ্রাম, 21 গ্রাম। ঠিক আছে, তাহলে 21 গ্রাম অক্সিজেন দরকার, 21 গ্রাম আয়রন দরকার। এবার পরের পার্টটা করতে হলে, পরের পার্টের ক্ষেত্রে তোমাকে যেটা দিয়ে দিয়েছে 9 গ্রাম স্ট্রিম, মানে এটা দিয়ে দিচ্ছে, আর সেই হাইড্রোজেনের সঙ্গে সম্পর্ক, মানে এটা আর এটার সম্পর্ক কি ঠিক আছে, তো এটা আর এটার মধ্যে যদি আমি সম্পর্ক করতে পারি, এটার গ্রাম, এটার গ্রাম যদি হয়, তাহলে এটার অ্যাকচুয়ালি কত বলো তো, অ্যাকচুয়ালি আমি উপরে লিখছি ওইটার ক্ষেত্রে যেটা দেখো, এটা হচ্ছে 4 তো আছেই, আমি গ্রাম, এটা আমার দরকার হচ্ছে পরিমাণে, ওজনে, তাহলে ওজনেই করে নেবো, যদি আমার আয়তনের দরকার হতো আয়তন করতাম। ঠিক আছে, তো এটার আমার আয়তন প্রয়োজন, তো এই ওজন দরকার, ওজন তাহলে এটা জলের ক্ষেত্রে কত হয়ে যাবে, 18 হয়, একেবার করবো না, 2 × 1 + 16 ইজ ইকাল টু কত হবে, এটা 4, 18, 72 গ্রাম, 72 গ্রাম অক্সিজেন এখানে বিক্রিয়া করছে। দেখো 18 কি হলো, সরি সরি, ও এখানে হাত দেওয়ার জন্য, দেখো তাহলে এখানে 72 গ্রাম অক্সিজেন, এই তোমার স্টিম বিক্রিয়া করছে, তৈরি হচ্ছে কতটা, আমার কিন্তু সংখ্যা বার করতে বলেছে, অণুর সংখ্যা, হাইড্রোজেন অণুর সংখ্যা বার করতে বলেছে। তার মানে কি, 1 মোলের ক্ষেত্রে কতটা হাইড্রোজেন অণু হয়, তোমার 6.023 × 1023, মানে এখানে কটা, 4 মোল উৎপন্ন হয়েছে, মানে 4 × 6.023 × 1023 এত সংখ্যক এখানে তোমার
তৈরি হয়েছে, আমাদের হাইড্রোজেন তৈরি হয়েছে। ওকে, তার মানে এত গ্রাম থেকে এত সংখ্যক তৈরি হয়েছে, 9 গ্রাম থেকে কতটা হবে সেটা আমরা বার করব। তাহলে সেটা করলাম। 2 নম্বরটায় আমরা যে সম্পর্ক পাচ্ছি সেটা হচ্ছে 72 গ্রাম স্টিম থেকে H2 হয় কটা, ইজ ইকুয়াল টু 4 × 6.023 × 10⁻23 এত টি। তাহলে 1 গ্রাম থেকে 72 দিয়ে ভাগ হবে, আর সঙ্গে আমাকে বলেছে 9 গ্রাম থেকে একেবারে করে দেয়, বারবার না করে 9 গ্রাম থেকে 9 দিয়ে গুণ হবে। স্টিম কটা হবে, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 × 6.023 × 10⁻23, 6.022 দেয় অনেক সময়, ঠিক আছে। এখানে হচ্ছে 9 দিয়ে গুণ আর 72 দিয়ে ভাগ একেবারে করে দিলাম। তাহলে 8×9 = 8 দিয়ে 4 4 কেটে গেল 2, তার মানে এটা যেটা হবে 6.023/2 × 10⁻23টি, একে 2 দিয়ে ভাগ করে যা হবে সেটাই, ঠিক আছে। এইটা হচ্ছে এতটা সংখ্যক আমার তৈরি হচ্ছে, হাইড্রোজেন অণু তৈরি হচ্ছে। তাহলে অণুর সঙ্গে সম্পর্কটা কিভাবে করব বোঝা যাচ্ছে। তাহলে এটা 4 মোল, মনে রাখতে হবে এটা কিন্তু এসটিপি না হলে, এই যে আমরা অণুর সংখ্যায় যাচ্ছি বা লিটারে যাচ্ছি আয়তনে, এসটিপি না হলে কিন্তু এই আয়তনটাই আমরা যেতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের লিটারে হতে হবে, এই এসটিপিতে হতে হবে, কারণ এই যে মান 4 1 মোলের আয়তন, এটা এসটিপিতে, অন্যটার ক্ষেত্রে অন্যরকম হবে। বা তোমার এই যে 1 মোলে এত সংখ্যক অণু থাকছে, এটা কিন্তু শুধুমাত্র এসটিপিতে, অন্যটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হয়ে যাবে। অন্য এর ক্ষেত্রে তখন আমরা কিন্তু এই সম্পর্কটা কাজে লাগাতে পারবো না, ঠিক আছে। এটা মাথায় রাখবে। এবার আমাদের আরও একটা উদাহরণে চলে যাই। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি আমি আবার, তো অঙ্কটা একটু অন্য ধরনের, ঠিক আছে। আমি বললেই বুঝতে পারবে কেন অঙ্কটা একটু অন্য ধরনের। সেটা হচ্ছে, দেখো 273°C উষ্ণতায় 560 মিমি পারদের চাপে 7.6 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে কত পরিমাণ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া ঘটাতে হবে, এ হচ্ছে অঙ্কটা। এখন বিষয় হচ্ছে, আমাকে যে হাইড্রোজেন উৎপন্ন করতে হবে সেটা 7.6 লিটার, ফলে লিটারে আমার যদি যেতে হয় আয়তনে, তাই না। তো এখানে যে লিটার দেয়া আছে, এই লিটার আয়তনে যদি আমার যেতে হয়, পরিমাণের সঙ্গে আয়তনে যদি যেতে হয়, আয়তনে বা অণুর সংখ্যায় যদি যেতে হয়, তাহলে সূত্রটা অবশ্যই অঙ্কটা এসটিপিতে থাকা প্রয়োজন। এই যেমন এক্ষুনি ছিল, যখনই আমার অণুর সংখ্যা বার করতে হবে বা আয়তনের সঙ্গে সম্পর্ক করতে হবে, তখনই আমার অঙ্কটা এসটিপিতে থাকা প্রয়োজন। যে তথ্যগুলো দেয়া থাকবে সেগুলো এসটিপিতে থাকা প্রয়োজন, কিন্তু আমার এখানে একটাও এসটিপিতে নেই। তাপমাত্রা এত 273°C, এসটিপি মানে তো 0°C। তারপর তোমার যে আমার দরকার তো কোনো কিছুই দরকার ছিল না। আমার সাধারণ অঙ্ক করতে গেলে না তাপমাত্রা দরকার, না চাপ দরকার, দরকার শুধু আয়তনটা। কিন্তু সেই আয়তনটা দরকার কিসে, না এসটিপিতে দরকার, কিন্তু এখানে এসটিপিতে আমার নেই, 0°C-তে। আর ওই 76 সেন্টিমিটার মানে 76 মানে 760 মিলিমিটার পারদের চাপে আমার আয়তনটা থাকলে আর কিচ্ছু দরকার ছিল না। আর অঙ্কটা কিন্তু খুব সোজা। তাহলে সেটা আমার দেয়া নেই, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি সেটা আমরা বার করতে পারি কিনা। হ্যাঁ, আমরা তো আদর্শ গ্যাসের যে সমীকরণটা, মিক্স সমীকরণটা পেয়েছিলাম, সমন্বয় সমীকরণ, P1V1/T1 = P2V2/T2, সেই সমীকরণ থেকে ইচ্ছা করলে কিন্তু আমরা এসটিপির ক্ষেত্রে আমরা আয়তন বার করে নিতে পারি। যেমন আমি প্রথম ক্ষেত্রেই যদি সাধারণ তাপমাত্রার ক্ষেত্রে আমি ধরে নিই, যে আমি অঙ্কটা করার চেষ্টা করি একটা সাইড থেকে, যে কি সেটা পিয়ন কত আমাদের দেয়া আছে এখানে, পিয়ন চাপ কত 560 mmHg পারদস্তম্ভের চাপ, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখছি একটু,
ওই অঙ্ক যখন করেছি তখন বুঝতে পারছো একটু ডিটেলসে করেছিলাম, এখন আর সংক্ষেপে করছি। তো এবার ভি ওয়ান কত, প্রথম ক্ষেত্রে আমার যেটা দিয়ে দিয়েছে সেটা কত যেন 7.6 লিটার। আর টি ওয়ান কত, প্রথম ক্ষেত্রে যে তাপমাত্রাটা দিয়ে দিয়েছে সেটা কত 273 ডিগ্রি সি। এখানে তো আমরা ডিগ্রি সিতে লিখবো না, কারণ এই বড়টি মানে কেলভিন সবসময়, তাহলে 273 ডিগ্রি সিকে তোমার কেলভিন করতে গেলে তাকে 273 দিয়ে যোগ করে দিতে হয়, তার মানে এটা 273 প্লাস 273 এটা কেলভিন, তার মানে 2 × 273 কেলভিন। ঠিক আছে, 2 × 273 কেলভিন। আমি 2 কেন গুণ করলাম না পরে বুঝতে পারবে। তো 2 × 273 কেলভিন টি1 গেল এত। এবার আমি পি1 কত, এই পি2 কত, আমাদের যে তাপমাত্রায় যেতে হবে, কোন তাপমাত্রায়, এই কোন তাপমাত্রা কোন চাপে যেতে হবে, এসটিপিতে যেতে হবে, তাই না? কারণ আমাদের এই আয়তনটা দরকার, আমাদের এসটিপির দরকার। তাহলে এসটিপির ক্ষেত্রে পি কত, পি হচ্ছে 76 সেন্টিমিটার পারদের চাপ। 76 সেন্টিমিটারকে মিলিমিটার করতে 760 মিলিমিটার এইচজি পারদের চাপ। এইটা ভি2 তো বার করতে হবে, তাহলে টি2 কত, টি2 0 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি মানে 273 কেলভিন। ওকে, আর এ কত আমাদের ভি2, যেটা কিনা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ওই ফর্মুলায় চলে যাই আমরা, পি1 ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2 বাই টি2। পি1 ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু পি2 ভি2 বাই টি2, মানে কি আমাদের বার করতে হবে, ভি2টা, টি2 তাপমাত্রায় এই এসটিপির কন্ডিশনের সেই ভি2টা আমাদের বার করার দরকার, কারণ ভি2 আমাদের নেই বলে যত সমস্যা। এবং এটা বার করতে গেলেই আমরা যেটা পাবো দেখো, পি1 ভি1 বাই টি1 তো আছে, আর এখানে হয়ে যাবে টি2 বাই পি2। ওকে, এবার আমি মানগুলো বসিয়ে দেই। ভি2র ক্ষেত্রে কি হবে সেই মানগুলো, না মানগুলো হয়ে যাবে হচ্ছে পি1 এর মান কত ছিল, আচ্ছা মানে এই সাইডে বসানোর চেষ্টা করি তাহলে জায়গা থাকবে একটু। পি1 এর মান কত ছিল, পি1 এর মান হচ্ছে 560। আমি যেহেতু এদের প্রত্যেকের অনুপাত চলে এসছে ওই জন্য একটা পদ্ধতি নিয়ে যায়নি, এই সূত্রের ক্ষেত্রে অনুপাত চলে আসবে তো, আর আমাদের পদ্ধতি কনভার্ট করলে আবার একটু সমস্যা হতে পারে, আবার সেটা এককগুলো আবার এই পদ্ধতিতেই নিয়ে আসতে হবে, দরকার নেই, এইভাবেই চলুক। তাহলে পি1 এর মান ভি1 এর মান কত ছিল, ভি1 হচ্ছে 7.6 অত লিটার, লিটারে খেয়াল করো। আর তোমার ওপরে আছে টি টু এর মান কত 273। ওকে, টি1 এর মান কত 2 × 273, আর পি2 এর মান কত, কোথায় গেল 760। মান দেখো কেন গুণ করিনি এবার বুঝতে পারছো, কেটে যাবে। তারপরে ওকে ওকে ভেরি গুড। এবার এটার সঙ্গে কাটাকাটি যদি তুমি করো 7.6 100 বোধ হয়, তো এটার সঙ্গে এটা কাটলে 100। ওকে, এবার এটার সঙ্গে এটা যদি তুমি কাটো, একটা শূন্য কাটছে, তার মানে এটা 28 2.8/10, এই সরি আর 28/10, 28/10 মানে 2.8 লিটার। ওকে, 2.8 লিটার হলো, বা আমরা ওইভাবে লিখতে পারি 28/10 লিটার, কাটাকাটি করতে পরে সুবিধা হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার এসটিপিতে গ্যাসের আয়তন। অতএব আমাদের যেটা খুব দরকার ছিল, এসটিপিতে ওই H2 এর আয়তন কতটা হবে, H2 এর আয়তন হবে 28/10 লিটার। ওকে, যে আয়তনটা আমাদের তৈরি করতে হবে তার এসটিপিতে আয়তন মানে 7.6 লিটার, ওই চাপ তাপমাত্রায় এসটিপিতে তার আয়তন হবে 28/10 লিটার মানে 2.8 লিটার। ওকে, এবার এসটিপিতে এতটা আয়তনের জিনিস আমাদের তৈরি করতে হবে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, জলের বিক্রিয়ায় এতটা হাইড্রোজেন তৈরি করতে হবে। এবার আমাদের যেহেতু বললাম যে আমাদের আয়তনের সঙ্গে যখনই তুলনা করতে যাবো তখন আমাদের এসটিপি কাজে লাগবে।
ঠিক আছে, এসটিপিতেই করতে হবে, কিন্তু যেহেতু এসটিপি নেই আমার এসটিপি বানিয়ে নিতে হবে। এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম টাইপ। ওকে, তোমাকে মনে রাখতে হবে যখনই আমাকে আয়তনের সঙ্গে রিলেশন করতে হবে, আয়তনটা যেন এসটিপিতে থাকে বা অণুর সংখ্যা যেন এসটিপিতে থাকে, কিন্তু তথ্যগুলো কিন্তু এসটিপি নেই বলে আমি এসটিপিতে বার করে নিচ্ছি, বারবার বললাম। ওকে, এবার আমি সেই কাজটাই চলে যাই, যেখানে আমার বলছি যে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করাবো। তাহলে সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করাই, সোডিয়াম Na সঙ্গে জল H2O বিক্রিয়া করিয়ে যেটা হয় সাধারণত সোডিয়াম হাইড্রোক্সাইড তো হবেই, সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে H2। এবার আমাদের যদি করি, সেটা হচ্ছে হাইড্রোজেনের ব্যালেন্স নেই, এখানে বিজোড় মানে তো দুটো দিয়ে গুণ করে দিলে চারটে, দুটো এটা হয়ে গেল, দুটো নেই, এই হয়ে গেল। এটাই তোমার ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স আমাকে করতেই হবে, ব্যালেন্স করলে তুমি ইকুয়াল দিতে পারো, তখন এখানে সমান দিতে পারো। এবার আমরা কাজে আসি, যে সোডিয়াম মানে সাধারণত সোডিয়াম 23, তাহলে 23 যদি হয় 2 × 23, 23, তার মানে এটা 46 গ্রাম, 46 গ্রাম। ওকে, তাহলে এখানে যেটা তৈরি হলো এটা কতটা হবে, হাইড্রোজেন দেখো এর আগে 1 আছে, 1 মোল হাইড্রোজেনের সঙ্গে যেহেতু সম্পর্ক, একজন মানে 22.4 লিটার। ওকে, এবার তুমি ক্যালকুলেশন করো, 22 এসটিপিতে 22.4 লিটার তোমার H2 উৎপন্ন হয় 46 গ্রাম Na থেকে, সোডিয়াম থেকে। ঠিক আছে, তারপর এসটিপিতেই 1 লিটার H2 উৎপন্ন হয় 46/22.4 গ্রাম Na থেকে, তাহলে 28/10 লিটার, 28/10 লিটার, সরি এসটিপিতে 28/10 লিটার H2 উৎপন্ন হয়। কত সেটা না, এখানে যেটা হবে 46, 10 উপরে 28 উপরে গুণ নিচে 10 এত গ্রাম Na থেকে। ক্যালকুলেশন কাটাকাটি 10 দিয়ে যখনই গুণ করব পয়েন্ট উঠে যাবে এই 10 দিয়ে গুণ করার ফলে। এবার একে কাটলে যেটা হবে 28 দিয়ে, সেটা হচ্ছে দেখা যাক, আমি প্রথমেই 28 দিয়ে এটাকে কাটা যাবে এবং সেটা হবে 4 দিয়ে, 7 দিয়ে কেটে দেখি, 3 × 21 1, 3 × 21 3, আর 1 থাকলো 3 2 32, আর এখানে 4 × 7 28। ওকে, এখানে এটা আর এটা কাটলে 8 গুণ, তারপরে এটা আর এটা কাটলে 23, এটা 4, 23/4 গ্রাম, 23/4 গ্রাম। ঠিক আছে, ক্যালকুলেশন করলে কত হবে সেটা 4 × 5 = 20, 5 75, 5.75 গ্রাম Na তৈরি হবে, 5.75 গ্রাম Na তৈরি হবে এই অঙ্কটা। ঠিক আছে, এই একটা বেশ এরকম টাইপ অঙ্ক তোমার দিতেই পারে। আর যেটা আছে আর একটা টাইপ অঙ্ক আমি বলছি, অঙ্কটা দেখো 44.8 লিটার CO2 তৈরি করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রয়োজন। ঠিক আছে, তো এখানে আমি অবশ্যই এসটিপিতে যেমন লিটারে দিয়েছে, এসটিপিতে যখনই আমার দিয়ে দেবে এসটিপিতে। ঠিক আছে, তো আমার এটা করতে গিয়ে প্রথমে যেটা দরকার সেটা তো আমার সমীকরণটা লিখে ফেলতে হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে সাধারণত তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হবে, মানে সেখানে HCl দিতে হবে। তো সেই সমীকরণটা লিখে নেই, কি সেটা সমীকরণটা MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই না, এটা প্লাস HCl, এর সাইডে কি হলো MgCl2 হবে, সরি MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস যেটা হবে জল হবে, আরেকটা কি হবে আর
যেটা ওটা তো হবেই কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার সমীকরণ। ওকে, এবার এর ব্যালেন্স করার দরকার। ব্যালেন্স করতে গেলে এমজির ব্যালেন্স আছে, অক্সিজেনের ব্যালেন্স আছে, কার্বনের ব্যালেন্স আছে, ক্লোরিনের ব্যালেন্স নেই, হাইড্রোজেনের ব্যালেন্স নেই। এখন 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, দেখো। ওকে, তাহলে এই হয়ে গেল এটা ব্যালেন্স করা। এবার আমার সম্পর্ক কার সঙ্গে কার বিষয়টা দেখো। এখন এখানে একটা কথা অঙ্কর ক্ষেত্রে যেটা দেয়া আছে, 80% বিশুদ্ধতার কত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট দরকার। তার মানে যে কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট দেয়া হয়েছে তার মধ্যে 80% বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট, মানে 80% তার মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। যে জিনিসটা তোমাকে দেয়া হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট বলে, তার মধ্যে 80% ম্যাগনেসিয়াম কার্বনেট, আর বাকিগুলো উল্টোপাল্টা কিছু যেটা তোমার কাজে লাগবে না। ওকে, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু যে 80 তোমার 100 গ্রাম যদি ওই জিনিস দেয়া হয়, তার মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট কত, 80 গ্রাম, 80 গ্রাম সলিড। তাহলে 80 গ্রাম সলিড পেতে গেলে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা কতটা, 100 গ্রাম। ঠিক আছে, সেখান থেকে তার মানে আমাদের সলিড যেটা আছে, যেটা আমাদের পেতে হবে, যেটা আমার বিক্রিয়া করবে যতটা পরিমাণ, তাহলে সেইটা যদি পাই তাহলে কিন্তু আমাদের ওই অশুদ্ধ কতটা লাগবে সেটা আমরা কিন্তু বার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের বিশুদ্ধ কতটা লাগবে সেটা আমরা আগে দেখে ফেলি। যেমন এইখানে আমাকে যদি এটা দেখি, এটা আছে কতটা, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1 মোল মানে 22.4 লিটার। এসটিবির ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, এসটিবির ক্ষেত্রে 22.4 লিটার। এবার এখানে যদি আমি দেখি এটার সঙ্গে এটার সম্পর্ক করতে হবে, এটার আয়তনের সঙ্গে এটার তোমার এতে পরিমাণের ভরের, তাহলে সেটা কত হবে, এটারও 1 মোল আছে এবং সেটা কতটা দেখো 24, ম্যাগনেসিয়াম হচ্ছে 24, সি হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 348, 3 × 16, এবং এটা ক্যালকুলেশন করলে 84, 84 গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা করি, 22.4 লিটার CO2 তৈরি করতে হলে, আমি অতটা লিখছি না, mg CO3 প্রয়োজন কতটা না, 48 গ্রাম। এটা কি বিশুদ্ধ, বিশুদ্ধ একদম সলিড, এইটা দরকার। ওকে, এবার তাহলে 1 লিটারের জন্য কতটা হবে, এটা ইজ ইকুয়াল টু 48, এই 84 বাই 22.4 এত গ্রাম। আর এখানে আমাদের কত, 44.8 লিটার CO2 তৈরি করতে গেলে বিশুদ্ধ কতটা দরকার না, 84 বাই 22.4 গুণ 44.8। দেখো এখানে মানগুলো সব উল্টোপাল্টা থাকলেও কেটে যাচ্ছে খুব সুন্দর। আর টুকরো 16, 168 এত গ্রাম, 168 গ্রাম। এইরকম 168 গ্রাম MgCO3 সলিড প্রয়োজন। কিন্তু আমার বলছে 80% বিশুদ্ধ, তোমাকে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা 80% বিশুদ্ধ। তার মানে সেটা 100 গ্রাম যদি ওই জিনিস হয়, তাহলে 80 গ্রাম তার মধ্যে MgCO3 আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 80% বিশুদ্ধর অর্থ কি জানো না, যদি তোমার অশুদ্ধ, সরি বিশুদ্ধ 80 গ্রাম হলে, MgCO3 এর অর্থ 80% বিশুদ্ধ, 80% বিশুদ্ধ MgCO3 এর অর্থ হচ্ছে এত পার্সেন্ট, এই তোমার 80 গ্রাম এটা হলে অশুদ্ধ হবে, MgCO3 হবে কতটা, 100 গ্রাম, তাই না? 80% কতটা অর্থ হচ্ছে 100 গ্রাম, এটা হলো। তাহলে আমাদের দরকার বিশুদ্ধ 1 গ্রাম হলে অশুদ্ধ MgCO3 কত হবে, সেটা হচ্ছে 80 দিয়ে ভাগ করতে হবে, তাই তো?
তাহলে আমাকে কতটা দরকার, 168 গ্রাম। তাহলে বিশুদ্ধ 168 গ্রাম আমার দরকার। তাহলে আমার অশুদ্ধ কতটা নিতে হবে, সেটা হচ্ছে 100 × 168/80 এত গ্রাম। দেখি কাটাকাটি করে কত দূর কি হয়। ঠিক আছে, তাহলে এটাকে এটা 5 হলো, এটা 4 হলো, 4 দিয়ে তো এক্ষুনি গুণ না, হ্যাঁ, তো 4 দিয়ে বোধহয় কাটবে। 4 4 16, 4 4 2 8 42। তাহলে 5 6 42, 4 বারে 20 শূন্য, 5 গুণ 10, 4 পাঁচে 20, 10 দুগুণ 10 শূন্য 21, 210 গ্রাম। গুড, 210 গ্রাম। ঠিক আছে, তাহলে অশুদ্ধ কতটা দরকার, অশুদ্ধ দরকার হচ্ছে 210 গ্রাম MgCO3 প্রয়োজন। এটা একদম, এই যে জিনিসটা, এটা একদম সিম্পল ব্যাপার সবার, এমন কিছু ব্যাপার না। ওকে, কিন্তু যেটা আমাদের মূল কাজের জিনিস সেটা হচ্ছে এইটা বার করে নিতে হবে, আমার বিশুদ্ধ কতটা লাগবে সেটা বার করে নিতে হবে। নিয়ে সেখান থেকে আমাকে যে এটা আছে অশুদ্ধ কতটা, এই আটার বিশুদ্ধতার উপর নির্ভর করবে অশুদ্ধ। যেমন 70% বিশুদ্ধ যদি হতো, তাহলে 70 গ্রাম বিশুদ্ধ হলে সেখানে 100 গ্রাম অশুদ্ধ, এই ঐকিক নিয়মে আমরা বার করে ফেলবো। ঠিক আছে, অনেক সময় এরকমও দিয়ে দেয় যে এত গ্রাম অশুদ্ধ হলে এটা কতটা বেরোবে। সেক্ষেত্রে কিন্তু আগেই আমার ওই অশুদ্ধর থেকে বিশুদ্ধটা বার করে নেবো। ঠিক আছে, যদি এরকম দিয়ে দেয় যে এইটার পরিমাণ দিয়ে দিলে এটা বার করতে বললো, ওকে, যে এত গ্রাম অশুদ্ধ এই দেয়া আছে, সেক্ষেত্রে বললো হয়তো 60% তার মধ্যে বিশুদ্ধ অশুদ্ধি ইয়ে আছে, জিঙ্ক আছে কোনো একটা এর মধ্যে, বা ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, সেখানেই তোমাকে দেয়া হলো হয়তো 500 গ্রাম। তাহলে সেখান থেকে এটা কতটা বেরোবে, তাহলে 500 গ্রামের 60% অশুদ্ধ বিশুদ্ধ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 500 গ্রাম ইন্টু 60/100 করে দিলেই তুমি পেয়ে যাবে, ওর বিশুদ্ধর পরিমাণ পেয়ে যাবে। এবং সেই বিশুদ্ধ এই 84 গ্রাম থেকে এতটা তৈরি হয়, বিশুদ্ধ সেই সেই পরিমাণ থেকে কতটা তৈরি হবে সেটা তুমি পেয়ে যাবে হামেশা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অঙ্কগুলো। এবার তোমাদের এখানে আমি বারবার বলছি, তোমাকে কিন্তু সমীকরণ এই অঙ্ক তালি করতে গেলে অনেক সময় দেখা যায় অঙ্ক দিয়ে দেয় এবং সমীকরণটাও দিয়ে দেয়। অঙ্ক যেটা দেয় তার আবার অল্টারনেট, আবার এই চ্যাপ্টারই অঙ্ক দেয়, দুটো অঙ্ক দেয়, একটা আর একটার অল্টারনেট। ফলে তোমাকে অঙ্ক করতে হলে এই অঙ্ক তোমার করতে হবে, নইলে 3 নম্বর বাদ চলে যাবে একদম মাস্ট। একদম প্রথমেই তোমাদের লাস্ট কোশ্চেন যেটা 4 দাগের কোশ্চেনের প্রথম কোশ্চেনটাই এই অঙ্ক থাকে। যে কোশ্চেন তারই ওই কোশ্চেনে আবার একটা অল্টারনেট থাকে, সেটাও এই অঙ্ক। তার মানে তুমি যদি এটা ভালো করে না করো তাহলে 3 নম্বর তোমার ছেড়েই যাবে। 4 নম্বর দাগে 3 নম্বরের কোশ্চেন থাকে, তার প্রথম অঙ্কটা কিন্তু বাদ চলে যাবে, 7 নম্বরের মধ্যে ওকে পরীক্ষা দিতে হবে। ওকে, যাই হোক, আমি যেটা বলছি যে এই অঙ্ক তোমাকে করতে হলে বারবার বলছি, এই যে বলছো যে সূত্রগুলো, এই যে আমাদের সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো দিয়েও দেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সমীকরণ দিয়ে দেয় না। তার মানে তোমাকে ভালো করে সমীকরণগুলো পড়তে হবে। ক্লাস নাইনে কম আছে বোধ হয়, 10-এ, সব জায়গার এসে সমীকরণগুলো তোমাকে জানতে হবে ভালো করে। বইয়ের উদাহরণে প্রচুর অঙ্ক দেওয়া আছে, বইয়ের অনুশীলনীতে অনেক অঙ্ক দেওয়া আছে। তোমরা সেই বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো, তোমাদের যার যে বই আছে অনুশীলনীর অঙ্কগুলো করে আমাকে দেখাও। যেটা হবে না সেটা অবশ্যই আমি করে দেবো। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারো, কমেন্ট করে যে এটা হয়নি সেটা ছবি তুলে। ঠিক আছে, যে অঙ্কটা হয়নি আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেবো। ওকে, এই পর্যন্তই, এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। ওকে, যেগুলো হবে না আমাকে বলবে, সেগুলো করে দেবো।